ওকে, তো দেখো না, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটা না, প্রতি বছর এখান থেকে একটা কিংবা দুটো কোশ্চেন এসে থাকে। সো কেয়ারফুলভাবে ভিডিওটা দেখবে। আই হোপ এই ভিডিওটা দেখার পর আর কিছু কনফিউশন তোমাদের থাকবে না। হ্যাঁ, তার আগে বলে দিই যে এটা হচ্ছে আমাদের ক্লাস 11 ভিডিও। হ্যাঁ, এর আগে কিন্তু 10টা ক্লাস অলরেডি করিয়েছি, সেখানে অনেকগুলো টপিক ডিসকাস করা আছে, যেমন লাইট ডিসকাস করেছি, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ডিসকাস করেছি। তো তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। ঠিক আছে, ওকে, চলো টপিকে আসি। না দেখো, ফার্স্টেই বলা হচ্ছে যে হোয়াট ইজ ফার্স্ট ল অফ নিউটন। না, আমরা তিনটে ল আছে আমরা জানি সকলেই, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো ফার্স্ট লতে কি বলা হচ্ছে সেটাকে একটু ভালোভাবে দেখো। না, ফার্স্ট লতে বলা হচ্ছে যে যদি কোনো একটা অবজেক্টে ফোর্স অ্যাপ্লাই করা না হয়, তাহলে অবজেক্টটা যদি রেস্টে থাকে তাহলে রেস্টেই থাকবে, আর অবজেক্টটা যদি মোশনে থাকে তাহলে মোশনেই থাকবে। তার মানে ধরো এই পেনটা আমার হাতে আছে, এখানেই আছে, এর পজিশন কি চেঞ্জ হচ্ছে? না, এর পজিশন চেঞ্জ হতে পারে কখন না, এরকমভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এর পজিশনটা এখানে চলে এলো। তাহলে ফোর্স অ্যাপ্লাই করা হলে ওই অবজেক্টের পজিশন চেঞ্জ হবে, বাট ফোর্স যদি অ্যাপ্লাই করা না হয় তাহলে ওই অবজেক্টটা যেখানে ছিল সেখানে থাকবে। রাইট, এটাকে বলা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তাহলে অবজেক্টটা রেস্টে থাকলে রেস্টেই থাকবে, আর যদি অবজেক্টটা মোশনে থাকে তাহলে যেরকমভাবে অবজেক্টটা যাচ্ছিল সেই রকমভাবেই কন্টিনিউয়াসলি যেতে থাকবে। এটাই হচ্ছে নিউটনসের ফার্স্ট ল। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এটা লেখা আছে সুন্দরভাবে, বাইরে থেকে নেট বল, নেট মিনস টোটাল ফোর্স। রাইট, সাপোজ একটা অবজেক্টে F1 ফোর্স এই ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে আর F2 ফোর্স এই ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে, এখানে কোনো একটা অবজেক্ট আছে। হ্যাঁ, তাহলে এই অবজেক্টের টোটাল ফোর্স কত হবে না, সেটা হয়ে যাবে স্যার F1 মাইনাস F2, সেটাকেই বলা হচ্ছে F টোটাল। মাইনাস কেন না, মাইনাসটা আসছে যে ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, দেখো ডাইরেকশনগুলো অপোজিট ডাইরেকশনে, তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, সেটা হচ্ছে F টোটাল, এটাকে বলা হচ্ছে নেট ফোর্স। তাহলে নেট ফোর্স যদি প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, অর্থাৎ বস্তুটির ত্বরণ সৃষ্টি হবে না। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে নিউটনসের ফার্স্ট ল। আচ্ছা, এই নিউটনসের ফার্স্ট ল থেকে এই দুটো পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। কি লেখা আছে না, একটা হচ্ছে বলের সংজ্ঞা জানা যায়, সংজ্ঞা মিনস জাস্ট ডেফিনেশন। হোয়াট ইজ ফোর্স? ফোর্স মিনস তুমি যেটা অ্যাপ্লাই করলে রেস্ট অবজেক্টটাকে মোশনে নিয়ে আসছো, এটা রেস্টে আছে, তাই না? আমি এই অবজেক্টটাকে এখানে সরাতে চাইছি, তাহলে যেটা আমি অ্যাপ্লাই করব সেটাকে বলা হচ্ছে ফোর্স। বোঝা গেল কি বলতে চাইছি? সেটা হচ্ছে তোমার ফোর্স। তাহলে ফোর্সের কি পাওয়া গেল, ডেফিনেশন, কি জিনিস ফোর্স সেটা জানা গেল, বাট ফোর্সের ভ্যালু কত সেটা কিন্তু জানা যায়নি। জাস্ট জানা গেল যে হোয়াট ইজ ফোর্স, ফোর্সের সংজ্ঞা যাকে বলা হয়, এটা কিন্তু নিউটনসের ফার্স্ট ল থেকে জানা যায়। ওকে, আর সেকেন্ড ল থেকে কি জানা যায় ওটা একটু পরে আসছে। ফার্স্ট ল থেকে তাহলে সংজ্ঞা জানা গেল, আর একটা কোয়ান্টিটি এখানে জানা যায়, জাঢ্য বা ভরের সংজ্ঞা। যদি বলা হয় জাঢ্য কি জিনিস, হ্যাঁ আসি। জাঢ্য মানে হচ্ছে যে তোমার যে অবজেক্টটা রেস্টে থাকে তার রেস্টে থাকার টেন্ডেন্সি, আর যে অবজেক্টটা মোশনে থাকে সেই অবজেক্টটার মোশনে থাকার টেন্ডেন্সিটাকে বলা হচ্ছে জাঢ্য কিংবা ইনার্সিয়া। রাইট, মানে রেস্ট অবজেক্টটা রেস্টে থাকতে চাইছে আর মোশনে যেটা ছিল সেটা মোশনেই থাকতে চাইছে, এই যে প্রপার্টি সেটাকে বলা হচ্ছে জাঢ্য। আচ্ছা, এই প্রপার্টিটা কী জন্য আসে না, এই প্রপার্টিটা আসে তার নিজের মাসের জন্য। ধরো আমার কাছে দুটো অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে আর এখানে স্টেপলার আছে। হ্যাঁ, এটা একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টটা আর এই অবজেক্টটা দুটো অবজেক্ট প্রেজেন্ট আছে, এখানেও সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে এই অবজেক্টটা হালকা, সে তো ইজিলি ভাবে মুভ করবে, বাট এই অবজেক্টটা ভারী, সে তো ইজিলি ভাবে মুভ করবে না, তাই না? তাহলে যে অবজেক্টটা হালকা, দ্যাট মিনস যার মাস কম, সেই অবজেক্টের ইনার্সিয়ার ভ্যালুও কম, আর যার মাস বেশি হবে সেই অবজেক্টটা ওখানে থাকতে চাইবে, দ্যাট মিনস ইনার্সিয়ার ভ্যালু বেশি হবে। ইনার্সিয়া মিনস জাঢ্য, তাহলে এই যে জাঢ্য সেই যে প্রপার্টি সেটা আসে ওর মাস থেকে, মাস বেশি ওর ইনার্সিয়া বেশি, মাস কম ওর ইনার্সিয়াও কিন্তু কম হবে। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে সেই জন্যই বলা আছে দেখো, জাঢ্য বা ভর, যেটাই ভর সেটাই জাঢ্য কিংবা ইনার্সিয়া। তাহলে এই যে ইনার্সিয়া কিংবা জাঢ্য, এটা রিলেট করতে পারে মাসকে, মাস
মাস বেশি হলে ইনার্সিয়াও বেশি হবে, মাস কম হলে ইনার্সিয়াও কম হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হোয়াট ইজ ইনার্সিয়া সেটাকে দেখো ডেফিনেশনে সুন্দরভাবে লেখা আছে। কি লেখা আছে না, পদার্থের যে ধর্মের জন্য স্থির বা গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখে সেটাকে বলা হচ্ছে জাড্য। একটু আগেই বললাম, তাই না? এরপরে দেখো ইনার্সিয়া দুটো টাইপের হয়। একটাকে বলা হয় ইনার্সিয়া অফ রেস্ট, যেটাকে বলা হচ্ছে স্থিতিজাড্য, এবং আরেকটাকে বলা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন, যেটাকে বলা হচ্ছে গতিজাড্য। আরেকটাও তোমার ইনার্সিয়া প্রেজেন্ট থাকে, সেটাকে বলা হচ্ছে ইনার্সিয়া অফ ডাইরেকশন, রাইট? তো এই ইনার্সিয়াগুলোকে একটু ভালোভাবে এক্সাম্পলের সাহায্যে দেখে নাও। দেখো এখানে না, স্থিতিজাড্য বললাম স্থির থাকার টেন্ডেন্সি, আর গতিজাড্য মিন্স গতিশীল থাকার টেন্ডেন্সি। এখানে এর ডেফিনেশনগুলো লেখা আছে, ওকে। এরপরে দেখো সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে না, এটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, দ্যাট মিন্স স্থিতিজাড্যের এক্সাম্পল। মনে করো তুমি একটা বাসে আছো, বাসটা হঠাৎ করে চলতে স্টার্ট করলো, তাহলে আমাদের বডিটা কিরকম হয়? বডিটা এইরকম হয়ে যায়, এইরকম, তাই না? আমরা পেছনের দিকে হেলে যাই। পেছনের দিকে হেলে যায় মানে কি না, আমাদের বডিটা ইনিশিয়ালি এখানে ছিল, ইনিশিয়ালি এখানে ছিল, তো বাসটা সামনের দিকে গেল, আমাদের যে পা, সেই পাগুলো বাসের সংস্পর্শে থাকার জন্য আমাদের যে বডির লোয়ার পার্ট সেটা সামনের দিকে ইজিলি চলে যাচ্ছে, বাট আপার পার্টটা যেখানে ছিল সেখানেই থাকতে চাইছে। আপার পার্টটা কি বলা হলো, যেখানে ছিল সেখানেই থাকতে চাইছে, সেই জন্যই আমাদের মনে হয় আমরা যেন পেছনের দিকে হেলে যাচ্ছি। এটাকে বলা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট কিংবা স্থিতিজাড্য। বোঝা গেল? এটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট কিংবা স্থিতিজাড্য। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি না, সাপোজ, এক মিনিট, হ্যাঁ, একটা পেপার আছে, হ্যাঁ, পেপারের উপর আমি রেখেছি এই পেনটাকে, এই পেনটাকে রেখেছি। এরপর পেপারটাকে যদি আমি আস্তে 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 নিয়ে যাই, তাহলে কিন্তু এই পেনটা চলে যাবে। এরপরে এই পেপারটাকে যদি আমরা ডিরেক্টলি ভাবে হাই ফোর্সে এরকমভাবে অ্যাক্ট করি, তাহলে দেখো পেনটা কিন্তু যেখানে ছিল সেখানে থেকে যাচ্ছে। তার মানে এই পেনটা যেখানে ছিল সেখানে থাকার টেন্ডেন্সি রয়েছে। এটাকেই বলা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, রাইট? রেস্টে ছিল, রেস্টেই থাকতে চাইছে। বোঝা গেল? এটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্টের প্র্যাকটিক্যাল এক্সাম্পল করে দেখিয়ে দিলাম, ওকে। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে যে তোমার গতিজাড্য। গতিজাড্য কি জিনিস দেখো, এই এক্সাম্পলে দেখো, হ্যাঁ, গতিজাড্য ইনার্সিয়া অফ মোশন। না কি হবে না, হঠাৎ করে যদি আমরা ব্রেক দাবি, তাহলে এই যে ব্যক্তি ইনিশিয়ালি এখানে ছিল, এই ব্যক্তি এই দিকে হেলে যাচ্ছে। তার মানে ওই ব্যক্তি সামনের দিকে যাচ্ছিল, সামনের দিকে যেতে চাইছে, এরপর ব্রেক মারার জন্য যদি আমরা হঠাৎ করে ব্রেক কষি, তাহলে এই বডির যেটা লোয়ার পার্ট সেটা তো থেমে যাবে, বাট আপার পার্টটা সামনের দিকে যেতে চাইবে, সেই জন্য আমরা এরকমভাবে সামনের দিকে হেলে যাই, তাই না? বাইকও হয়ে থাকে, দেখে থাকবে তোমরা। তো এটাকে বলা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন, ওকে। আরেকটা আছে ইনার্সিয়া অফ ডাইরেকশন। কি জিনিস স্যার? না, তোমরা যদি স্টেট বাসে ট্রাভেল করো তাহলে ভালো করে বুঝতে পারবে, কিংবা যেগুলো হাই স্পিডে যায় বাসগুলো, না হঠাৎ করে বাস এরকম যাচ্ছে, এরকম যেতে যেতে হঠাৎ করে যদি টার্ন নিয়ে নেয়, তাহলে আমাদের এই যে বডি, আমাদের বডিটা দেখবে এরকম স্ট্রেট না থেকে এইরকম হয়ে যায়, এইরকম হেলে যায়, আমরা এরকম থেকে এরকম হেলে যায়। এটাকে বলা হচ্ছে ইনার্সিয়া অফ ডাইরেকশন। তো যাই হোক, দুটো জিনিসই তোমাদের সিলেবাসে আছে, ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ মোশন। ডাইরেকশনটা এতটা নেই, জাস্ট বলে দিলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইনার্সিয়া, ওকে। হ্যাঁ, তো বলে রাখি যে এই যে পুরো পিডিএফ তোমরা যে দেখতে পাচ্ছ, এই যে পুরো পিডিএফ, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো ইজিলিভাবে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? আর অনেকেই আছো ভিডিওটা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, করে নেবে, ঠিক আছে? সব টপিকগুলো নিয়ে আসবো আমরা, তোমাদের সিলেবাসে যা যা আছে সবগুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইকও দিয়ে দেবে, ওকে। নেক্সট নেক্সট হচ্ছে তোমার সেকেন্ড ল। সেকেন্ড ল স্যার কী জিনিস? না, এটা অনেকের কনফিউজ হয়ে থাকে। ফার্স্ট ল সকলের মনে থাকে, সেকেন্ড ল সকলের মনে থাকে, সেকেন্ড ল না থার্ড ল মনে থাকে, থার্ড ল তো সবাই জানে, সেকেন্ড লটা কিন্তু অনেকের মনে থাকে না, আর এটা ভাইটাল একটা টপিক। দেখো সেকেন্ড লতে কি বলা হচ্ছে একটু ভালোভাবে দেখবে। না, সেকেন্ড ল পড়ার জন্য একটা আমি ছোট্ট টপিক সম্বন্ধে ডিসকাস করছি, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে এখানে লিখছি ভরবেগ। এটাকে বলা হয় লিনিয়ার
মোমেন্টাম। অ্যাকচুয়ালি রৈখিক ভরবেগ হয়, তো রৈখিক লিখছি না, জাস্ট ভরবেগই লিখছি। সাপোজ একটা মাস আছে এখানে, আরে বাবা, মাস এম মাস ইজ মুভিং উইথ সার্টেন ভেলোসিটি ভি, ভি বেগে ওই মাসটা যাচ্ছে। তাহলে এই অবজেক্টের ভরবেগ হবে ভর ইন্টু বেগ, এম ইন্টু ভি, ব্যাস। এই টার্মটাকে ডিনোট করা হয় পি দ্বারা, তাহলে পি ইজ ইকাল টু এম ইন্টু ভি। এটাকে বলা হচ্ছে রৈখিক ভরবেগ কিংবা লিনিয়ার মোমেন্টাম। এটাকে একটু মাথায় রাখবে, ঠিক আছে। এর পুরো রিলেট করছে তোমার নিউটনের সেকেন্ড ল। তো সেকেন্ড লতে কি বলা হচ্ছে ভালোভাবে দেখো, ডেফিনেশন একটু পরে আসছে, আগে দেখে নাও। হ্যাঁ, সাপোজ এখানে একটা মাস আছে, this mass is moving with initial velocity u. After a certain time, this mass m is moving with velocity v. ওকে, কত টাইমে হচ্ছে স্যার? না টি টাইমে, না টি টাইমে এখান থেকে এখানে অবজেক্টটা গেল। তাহলে যদি বলা হয় যে এখানে মোমেন্টাম কত, না ভরবেগ p1 is equal to m into u, আর এখানে মোমেন্টাম কত, ভরবেগ m into v, এটা হচ্ছে p2 is equal to m into v। কত সময় হচ্ছে না, এই প্রসেসটা হচ্ছে t সময়। ওকে, এরপরে দেখো স্যার মোমেন্টামের চেঞ্জ কত, না চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম যেটাকে বলা হয় ভর বেগের পরিবর্তন, ইজ ইকুয়াল টু p2 মাইনাস p1, তাই না? এটাকে ডেল্টা পি দ্বারা লেখা হয়, ডেল্টা পি, এরকম ত্রিভুজের মতো, আর পি এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এরপরে দেখো সেকেন্ড লতে কি বলছে, সেকেন্ড লতে বলছে যে ভরবেগের পরিবর্তনের হার কি বলা হলো, সেকেন্ড লতে বলা হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার সেটা সমানুপাতিক হবে, প্রপোর্শনাল হবে অ্যাপ্লাইড ফোর্সের সাথে। এই অবজেক্টটা এখান থেকে এখানে যাবে, এইরকমই তো যাবে না, এখানে একটা সার্টেন অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে তো যাবে, তাই না? তাহলে সেটা ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন মানে কি, না স্যার চেঞ্জ, চেঞ্জ মিনস p2 মাইনাস p1। আর যখনই এই ওয়ার্ডটা লেখা থাকবে হার, হার মানে টাইম দ্বারা ডিভাইড করতে হবে, সেটা হয়ে যাবে এফ এর সাথে সেম। বোঝা গেল? আচ্ছা, এটা কনস্ট্যান্ট থাকে এখানে, প্রপোর্শনাল যদি একটা দিই সেখানে কনস্ট্যান্ট হয় কে, সেই কেটাকে আমরা 1 ধরছি, সেই কেটাকে কত ধরছি 1, এটাকে এখানে লিখছি এরপর। হ্যাঁ, তাহলে p2 মাইনাস p1 বাই টি ইজ ইকুয়াল টু এফ, where k is equal to 1, কেটাকে ধরা হচ্ছে 1। ওকে, তো এরপর ভ্যালু পুট করো। না অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। দেখো এটাই লেখা আছে, ডেফিনেশনটা একটু ভালোভাবে পড়ো, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বাস। আর যে সাইডে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই সাইডে অবজেক্টটাও যাচ্ছে, মানে ভরবেগ মোমেন্টামের ডাইরেকশনও সেই দিকেই হবে। সেটাই লেখা আছে যে বল যেদিকে ক্রিয়াশীল হয় ভরবেগের পরিবর্তনে সেই দিকেই ঘটে, ঠিক? ওকে, তাহলে এখান থেকে দেখো, না স্যার আমরা তো পড়েছি যে নিউটনের সেকেন্ড ল ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? হ্যাঁ, সেটাও আসছে, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এটা যেটা লিখলাম সেটারই এক্সটেনশন একটা ফর্ম। দেখো এখান থেকে প্রুভ করে দিচ্ছি। না এখান থেকে কি লিখতে পারি, পি এর জায়গায় এম, p2 means m into v minus m into u divided by t is equal to f। এখান থেকে m কমন নাও, m v minus u by t is equal to f। আর স্যার v minus u by t is equal to কি হয়, আগের ক্লাসে করিয়েছি, সেই জন্য আমি বললাম আগের ক্লাসগুলো দেখবে, নয়তো প্রবলেম হয়ে যাবে। যে হঠাৎ করে তোমরা 10 নম্বর ক্লাস স্টার্ট করে দিলে আর আগের 1 নম্বর ক্লাস থেকে দেখলে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। একটার সাথে একটা লিঙ্কড আছে, ঠিক আছে? তাহলে যারা আগের ভিডিওটা দেখোনি 10 নম্বর ক্লাস, তারা সেটা দেখবে,
তারপরে এটাকে দেখবে, তাহলে সুবিধা হবে। ঠিক, আচ্ছা, ভি মাইনাস ইউ বাই টি এটাকে বলা হয় অ্যাক্সেলারেশন কিংবা ত্বরণ। হ্যাঁ, এটাকে আবার এখানে লিখছি, তাহলে এম ইন্টু এ ইজ ইকাল টু এফ, এটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন কিংবা ত্বরণ। তাহলে এখান থেকে চলে আসছে এফ ইজ ইকাল টু এম এ। সেটা হচ্ছে, দেখো এই যে ফার্স্টটা লিখেছে না, এটারই এক্সটেনশন ফর্ম হচ্ছে এফ ইজ ইকাল টু এম। ওকে, এরপর একটা জিনিস দেখো না, নিউটনসের ফার্স্ট ল থেকে জাস্ট ফোর্সের ডেফিনেশন জানা গেছিল যে হোয়াট ইজ ফোর্স, বাট নিউটনসের সেকেন্ড লতে এই যে ফোর্সের ভ্যালু কত হবে সেটাকেও আমরা জানতে পারি না, সেটা হয়ে যাবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন এর প্রোডাক্ট, এই দুটোর গুণফল প্রোডাক্ট, সেটাকেই বলা হচ্ছে ফোর্স। তাহলে যদি কোশ্চেন আসে যে বলের মান জানা যায় কোন সূত্র থেকে, তাহলে সেটা হয়ে যাবে নিউটনসের সেকেন্ড ল। দেখো লেখা আছে এই সূত্র থেকে বলের মান, আর ডেফিনেশন কিংবা সংজ্ঞা বললে সেটা হয়ে যাবে নিউটনসের ফার্স্ট ল থেকে। ঠিক আছে, ওকে, তাহলে বোঝা গেছে এটা হচ্ছে ফুল ইনফরমেশন অ্যাবাউট নিউটন সেকেন্ড ল অফ মোশন। ঠিক, চলো নেক্সট আসি থার্ড ল। থার্ড ল স্যার কি জিনিস সবাই জানে, তাই না? তো বলা হয় যে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে ম্যাক্সিমাম যে মানুষ যাদের ফর্মুলা মনে আছে, তাদের মধ্যে দুটো ফর্মুলা ম্যাক্সিমাম মানুষ জানে, সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ, আর একটা হয় ই ইজিক্যাল টু এম সি স্কোয়ার। তো এফ ইজিক্যাল টু এম এ ছোটো থেকে পড়ে আসছো তোমরা, ক্লাস 5-6 থেকে পড়ে আসছো, 5-6 না 7-8 থেকে মেবি। তো যাই হোক, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা যতটা ইজি ততটাই টাফ, দেখে তো মনে হচ্ছে তাই না যে খুবই ইজি জিনিস। দেখো না, সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে তুমি ঠেলছো এই সাইডে, হ্যাঁ, তাহলে অবজেক্টটাও তোমাকে ঠেলছে। এটা চেয়ার আছে সাপোজ ধরো, কিংবা এই পেন আছে, পেনটাকে আমি ঠেলছি, পেনটা সামনের দিকে যাচ্ছে, বাট নিউটনস ল অনুযায়ী কি না, আমি পেনের উপর যে ফোর্স অ্যাপ্লাই করছি, পেনটা আমার উপরে সেম অ্যামাউন্টের অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে আমি 10 নিউটন অ্যাপ্লাই করছি সাপোজ, পেনটাও আমার উপরে 10 নিউটন অ্যাপ্লাই করছে, তাহলে এই পেনটা কি মুভ করবে? স্যার করা তো উচিত নয়, কিন্তু করছে, তাহলে নিউটন কি ভুল বলছে? ভুল বলেনি, সব ঠিক আছে, কিন্তু এখানে একটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করতে হবে, কনসেপ্টটাকে জানতে হবে তোমাদের, যে এই যে অ্যাকশন আর রিয়াকশন ফোর্স, অ্যাকশন মিন্স ক্রিয়া আর রিয়াকশন মিন্স প্রতিক্রিয়া, সেটা কিন্তু কখনোই একটা অবজেক্টে ক্রিয়াশীল হয় না। আবার বলছি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অ্যাকশন আর রিয়াকশন, সেটা কিন্তু একটা অবজেক্টে অ্যাপ্লাই হবে না। কি রকম স্যার? না, এই ডায়াগ্রামে আসি, হ্যাঁ, এটাকে একটু ভালোভাবে লিখছি না, এখানে একটা ফ্লোর আছে, ফ্লোর আছে, আর এখানে একটা সাপোজ ব্লক আছে। এরপর এই ব্লকে সাপোজ এই সাইডে হচ্ছে অ্যাকশন, এ দ্বারা লিখছি, আর এই ব্লকেই অপোজিট ডাইরেকশনে রিয়াকশন। এটা কিন্তু কখনোই পসিবল নয়, একটা অবজেক্টে অ্যাক্ট হবেই না, দুটো অবজেক্ট চাই। কীরকম স্যার, বোঝা তো গেল না, বলছি না, সাপোজ এটা হচ্ছে তোমার একটা নৌকা, হ্যাঁ, নৌকা আছে, আর এখানে রয়েছে জল, ঠিক আছে। তো আর একটু ভালো করে এঁকে দিই এখানে, আর এটা ধরো পাড়, হ্যাঁ, এটা হচ্ছে নদীর পাড়, আর এখানে তুমি দাঁড়িয়ে আছো, কোথায় না, এখানে তুমি আছো দাঁড়িয়ে। এরপর তুমি এখান থেকে এখানে যেতে চাইছো, ঠিক আছে, তাহলে তুমি কোন সাইডে ফোর্স অ্যাপ্লাই করবে না, তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটা নৌকাতে অ্যাপ্লাই করবে এই ডাইরেকশনে, বোটে অপোজিট ডাইরেকশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, তার জন্য বোটটা একটু পেছনের দিকে যাবে, আর তুমি চলে যাবে এই সামনের দিকে। তাহলে তুমি নৌকার উপরে ফোর্স অ্যাপ্লাই করছো, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন, আর নৌকা তোমার উপরে একটা ফোর্স দিচ্ছে, যেটাকে বলা হবে রিয়াকশন। তাহলে কি এখানে একটা অবজেক্ট আছে? না স্যার, একটা তো নেই, এখানে দুটো অবজেক্ট আছে।
এই রকম ভাবে অ্যাকশন রিঅ্যাকশন অ্যাপ্লাই হয়। যে তাহলে একটা অবজেক্টে অ্যাকশন রিঅ্যাকশন হয় না, একটা অবজেক্টে অ্যাকশন রিঅ্যাকশন হলে সেখানে নেট ফোর্স আসতো 0। বাট অ্যাকশন রিঅ্যাকশন অ্যাক্ট হওয়ার জন্য দুটো অবজেক্ট প্রয়োজন। দুটো অবজেক্টকে লিখি, হ্যাঁ, ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, না এখানে একটা অবজেক্ট আছে আর এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, দুটো অবজেক্ট আছে। তাহলে সাপোজ এই অবজেক্ট, এই যে ছোট অবজেক্ট, সেটা বড় অবজেক্টে অ্যাপ্লাই করছে অ্যাকশন, আর বড় অবজেক্ট ছোট অবজেক্টে অ্যাপ্লাই করবে রিঅ্যাকশন। বড় অবজেক্ট ছোট অবজেক্টে অ্যাপ্লাই করবে রিঅ্যাকশন, ঠিক। এরপর আসি এফ ইজ ইকুয়াল টু এম এ ফর্মুলা থেকে, হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। সো এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে যে অবজেক্টের মাস বেশি হবে সেই অবজেক্টের অ্যাক্সেলারেশনের ভ্যালু কম হবে। বোঝা গেল কি বলতে চাইছি? আরে বাবা, এমটা তো নিচে আছে, যদি এরকম কোনো ইকুয়েশন পাও ওয়াই ইজ ইকুয়াল টু 1/x, 1 আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি ইনক্রিজ করি তাহলে ওয়াই এর ভ্যালু কমে যাবে। এটা তো জানা আছে নিশ্চয়ই। এক্স এর ভ্যালু সাপোজ 10, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? 0.1, তাই না? তাহলে নিচের টার্মটা ইনক্রিজ হলে উপরের টার্মটা কমে যাবে। সিমিলারলি হবে এই যে এম এর ভ্যালু যার যত বেশি হবে অ্যাক্সেলারেশন তার ততই কম হবে। সেই জন্যই দেখবে যদি একটা বড় ব্লকের উপর ছোট ব্লক ফোর্স অ্যাপ্লাই করে তাহলে ছোট ব্লকটাই আবার অপোজিট দিকে চলে যায়, বড় ব্লকটা মুভ হয় না বড় ব্লক। তার মেন রিজন হচ্ছে বড় ব্লকের মাস বেশি হওয়ার জন্য অ্যাক্সেলারেশন, যেটাকে বলা যায় ত্বরণ, তার মান অনেক কম হয়। সেই জন্য ছোট ব্লকটাই মুভ করে নাকি বড় ব্লক। বাট ফোর্স অ্যাকশন রিঅ্যাকশনের ভ্যালু যেটা সেটা সেম, অ্যাকশন রিঅ্যাকশনের ভ্যালু সেম, বাট এই যে দুটো ফোর্স কিন্তু সাম্য প্রতিষ্ঠা করে না, ঠিক। একটা অবজেক্টে অ্যাপ্লাই করলে দুটো ফোর্সের যেটা রেজাল্টেন্ট সেটা 0 আসতো, বাট যেহেতু দুটো অবজেক্টে অ্যাপ্লাই হচ্ছে সেহেতু সেগুলো একে অপরকে প্রতিমিত করে না, মানে রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু 0 হবে না, ঠিক আছে। এটা দেখো সুন্দরভাবে এরকমভাবে কালারে লেখা আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী হলেও একযোগে একটি বস্তুর উপর ক্রিয়াশীল হতে পারে না তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া প্রতিমিত করতে পারে না, একে অপরকে ক্যান্সেল আউট করতে পারে না, যেহেতু দুটো অবজেক্টে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই দুটো কন্ডিশনকে কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, হয়েছে? ঠিক আছে, এরপর কোশ্চেন করি একটা। ধরো এটা হচ্ছে আর্থ, আর এখানে একটা গাছ আছে, গাছে তো একটা আপেল আছে, আপেল ধরে আছে, আপেল ছাড়ো কোনো একটা ধরো আম আছে, আম। তাহলে এই আম আর হচ্ছে আর্থ, তাহলে আর্থ সবাইকে অ্যাট্রাকশন করে, তাহলে আর্থ এদিকে অ্যাট্রাকশন করছে। তো নিউটনসের গ্র্যাভিটি যখন পড়াবো তখন বুঝতে পারবে যে যত অবজেক্ট আছে সেই অবজেক্ট একে অপরকে অ্যাট্রাকশন করে। তাহলে এই যে আর্থ সেটা এই আম সেটাকে অ্যাট্রাকশন করছে, আর এই আমও আর্থকে উপরের দিকে অ্যাট্রাকশন করছে। কি বলা হলো? যে ইউনিভার্সে যত অবজেক্ট আছে না, বড় বড় অবজেক্ট, সেগুলো একে অপরকে অ্যাট্রাকশন করে, সেম ফোর্সে অ্যাট্রাকশন করে। তাহলে এই যে ছোট্ট আম রয়েছে না, ম্যাঙ্গো, ছোট্ট পরে না আম আছে, এই আমটা আর্থকে যে ফোর্সে অ্যাট্রাকশন করছে আর্থও ম্যাঙ্গোকে সেম ফোর্সে অ্যাট্রাকশন করছে। তো কি হয়, আমটা উপরের থেকে নিচে পড়ে নাকি আর্থ পৃথিবীটা নিচ থেকে উপরের দিকে আমের দিকে চলে যায়? সেটা কি হয়? হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আর্থের ক্ষেত্রে মাসটা অনেক বেশি, মাস বেশি হওয়ার জন্য অ্যাক্সেলারেশন অনেক কম হয়, আর অ্যাক্সেলারেশন কম হলে থোড়ি আর্থ মুভ করবে। তাহলে যে অবজেক্টের মাসটা অনেক কম সেই অবজেক্টের অ্যাক্সেলারেশন অনেক বেশি হয়, তার ফলে সেই অবজেক্টটাই আমরা দেখি যে মুভ করছে। তাহলে এই হচ্ছে নিউটনসের থার্ড ল। আরেকটু এক্সাম্পল দিই, হ্যাঁ। তুমি ধরো অটোর ভেতরে বসে আছো আর অটোটাকে ঠেলছো, তাহলে অটোটা সামনের দিকে যাবে? পসিবল? কোনো মতেই পসিবল নয়। তার কারণ সেখানে একটাই সিস্টেম, অটোর ভেতরে তুমি আছো, একটাই সিস্টেম। তাহলে একটা অবজেক্টেই অ্যাকশন রিঅ্যাকশন হচ্ছে, আর একটা অবজেক্টে অ্যাকশন রিঅ্যাকশন হলে নেট রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে 0। এই জন্য অটোটা মুভ করে না। অটোটাকে ঠেলতে হলে তোমাকে অটোর বাইরে আসতে হবে, তারপরে মুভ করতে হবে। সেখানে দুটো সিস্টেম হয়ে যাচ্ছে, আর দুটো সিস্টেম হলে অ্যাকশন রিঅ্যাকশন অ্যাপ্লাই হবে। আর অ্যাকশন রিঅ্যাকশন যদি দুটো সিস্টেম অ্যাপ্লাই হয় তাহলে নেট যে রেজাল্টেন্ট ফোর্স, সেই নেট রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু কখনোই 0 হওয়া পসিবল নয়। সেই জন্য অটোটা তুমি ইজিলিভাবে ঠেলতে পারবে।
বোঝা গেল? তাহলে এই হচ্ছে অ্যাকশন আর রিয়াকশন। দেখে মনে হতে পারে খুবই ইজি জিনিস, বাট খুবই ক্রিটিক্যাল জিনিস কিন্তু এটা। যাই হোক, আই হোপ বোঝা গেছে। চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে রৈখিক ভরবেগ কিংবা লিনিয়ার মোমেন্টাম। এটা একটু আগে ডিসকাস করলাম, তো আর একটু বলে দিই। হ্যাঁ, না সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, এম মাসের অবজেক্ট ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি, ভি বেগে অবজেক্টটা মুভ করছে। তাহলে ভরবেগ কত হবে না, পি ইজ ইকাল টু এম ইন্টু ভি, এটাই হচ্ছে ওর ভরবেগ, রাইট? আচ্ছা, এর এসআই ইউনিট যদি বলা হয়, এসআই ইউনিট হয়ে যাবে এম, এম মিনস কেজি, আর ভেলোসিটির জন্য হয় মিটার পার সেকেন্ড। আগের ক্লাসে করিয়েছি ভেলোসিটি, তারপরে তোমার মাস, এগুলো দেখে নেবে। হ্যাঁ, অ্যান্ড সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রৈখিক ভরবেগ, এটাতে তেমন আর কিছু নেই। নেক্সট আসছি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট। কি জিনিস স্যার? না দেখো, একটা ডেফিনেশন লেখা আছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল, নেট ফোর্স, সেটা যদি শূন্য হয় তাহলে মোট রৈখিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। তার মানে কি স্যার? বলছি না, ফ্রম নিউটন সেকেন্ড ল, P2 মাইনাস P1 বাই টি ইজ ইকাল টু এফ। মনে পড়েছে? দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল? P2 মাইনাস P1 বাই টি ইজ ইকাল টু এফ। ঠিক আছে, এরপর দেখো, ইফ এফ ইজ ইকাল টু জিরো, লব্ধি বলটায় কত করা আছে? শূন্য। তাহলে কি লিখতে পারি যে স্যার P2 মাইনাস P1 বাই টি ইজ ইকাল টু জিরো, और P2 माइनस P1 इज इक्वल टू জিরো, और P2 ইজ ইকুয়াল টু P1। এটাকে একটু ভালোভাবে দেখো, P2 ইজ ইকুয়াল টু কি আসছে না, P1। ভালোভাবে নোটিস করো না, যদি ফোর্সের ভ্যালু জিরো হয়, ইফ এফ ইজ ইকুয়াল টু জিরো দেন P2 ইজ ইকুয়াল টু P1, তার মানে কি আগে যেটা মোমেন্টাম ছিল আর এখন মোমেন্টাম দুটো হয়ে যাবে সেম। দুটো কি হবে? দুটো হয়ে যাবে সেম। তার মানে যদি ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে ওই যে সিস্টেম, ওই সিস্টেমের টোটাল যে ভরবেগ তার ভ্যালু হয়ে যায় কনজার্ট, টোটাল মোমেন্টামটা সেটা সেম থাকে। ঠিক আছে, তো এটাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করি। হ্যাঁ, সাপোজ এখানে একটা মাস আছে M1 মাস, আর এখানে একটা রয়েছে M2 মাস। তাহলে M1 মাস সেটাও মুভ করছে, আর M2 মাস সেটাও মুভ করছে। এর ভেলোসিটি U1 আর এর ভেলোসিটি হচ্ছে U2। আফটার এ সার্টেন টাইম M1 and M2 কোলাইড উইথ ইচ আদার, কলিশন হচ্ছে দুটোর মধ্যে, ধাক্কা হচ্ছে। এরপরে ধাক্কার পরে সাপোজ M1 অবজেক্ট আর M2 অবজেক্ট সেটা সার্টেন কোনো একটা ভেলোসিটিতে মুভ করছে। এর ভেলোসিটি ধরে নাও V1 আর এর ভেলোসিটি হচ্ছে V2। ঠিক আছে, তাহলে এখানে এক্সটার্নালি তুমি কি ফোর্স অ্যাপ্লাই করছো? না স্যার, আমি তো করিনি ফোর্স, এরকমই সিস্টেমটা হচ্ছে, তাই না? তাহলে এই যে কলিশন, কলিশনের আগে টোটাল মোমেন্টামের সাথে কলিশনের পরে টোটাল মোমেন্টাম সেটা সেম হবে। ঠিক, তাহলে কি বলা হলো যে লিনিয়ার মোমেন্টাম বিফোর দ্য কলিশন। এখানে স্যার মোমেন্টাম কত না স্যার M1 U1, এখানে মোমেন্টাম কত না স্যার M2 U2। কলিশনের আগে টোটাল মোমেন্টাম, সেই জন্য প্লাস, ইজ ইকাল টু কি লেখা যাবে M1 V1 প্লাস M2 V2। ব্যাস, এটাকেই বলা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। বোঝা গেল? এটাকে একটু ভালোভাবে কিন্তু মাথায় রাখবে যে M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। ঠিক আছে, তো এখানটা লিখে নিতে পারো রাইট হ্যান্ড সাইডে যে M1 এবং M2 ভরের দুটি বস্তুর প্রাথমিক বেগ
U1 এবং U2 আর সংঘর্ষের পর বস্তু দুটির বেগ V1 এবং V2 হলে তাহলে এটাকে এরকম ভাবে লেখা যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, এর কিছু ইউজেস আছে, কোথায় কোথায় দেখে থাকি না, রকেট উপরের দিকে উড়ে সুন্দরভাবে উড়ে, সেটাও কিন্তু এই প্রিন্সিপালেই কাজ করে থাকে। কিংবা দেখবে যখন বন্দুককে আমরা ফায়ার করি, আমরা করি না, তোমরা টিভিতে দেখে থাকবে যে যখন বন্দুক ফায়ার করা হয় বন্দুকটা দেখবে পেছনের দিকে চলে আসে। এটারও কিন্তু মেন রিজন হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কিংবা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, তো নেক্সট টপিক দেখো যে বন্দুকের পেছনে যাওয়া, সেটাকেও এক্সপ্লেন করা যায় নিউটনসের সেকেন্ড ল থেকে। কিরকম ভাবে স্যার বলছি না, সাপোজ এটা হচ্ছে একটা বন্দুক, ইমাজিন করে নাও, এত ভালো তো আর ড্রয়িং করতে পারবো না। ঠিক আছে, ওকে, আর এর ভেতরে রয়েছে একটা বুলেট, এটা গান, গানের ভেতরে আছে বুলেট। এরপর বন্দুকটাকে করা হলো ফায়ার। যখনই ফায়ার করা হবে তখন কি হবে না, এই যে গান আর বুলেট দুটো আলাদা আলাদা হয়ে যাবে। এই হচ্ছে গান আর এই হচ্ছে বুলেট। ঠিক, ওকে, বুলেটটা সাপোজ ভি ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছে, আর এই যে গানটা ইউ ভেলোসিটিতে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো সিচুয়েশনটা একটু ইমাজিন করো না, এই যে বুলেটের মাসটাকে ধরো স্মল এম, আর গানের যে মাস সেটাকে ধরো ক্যাপিটাল এম। ঠিক আছে, ওকে, তাহলে এখানে ফায়ার করা হচ্ছে, ফায়ার করার আগে এই অবজেক্টটা, এই যে বন্দুক, এটা কি কোনো দিকে মুভ করছিল? মনে করো তুমি এরকম ভাবে ধরে রেখেছো, তাহলে ওই যে তোমার গানটা কি মুভ করছে? না স্যার, মুভ করছে না। তাহলে টোটাল ভেলোসিটি কত আসবে? না স্যার, 0 আসবে। তাহলে স্মল এম মাস অফ বুলেট ইন্টু ক্যাপিটাল এম। আচ্ছা, না এখানে কলিশন হচ্ছে না, অ্যাকচুয়ালি ফায়ার করার আগে টোটাল ভরবেগ মোমেন্টাম দেখতে হবে। স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু 0, আদৌ কি মুভ করছিল ইনিশিয়ালি? না, ইজ ইকাল টু কি লিখবো না, স্মল এম মাস ইন্টু ভি প্লাস ক্যাপিটাল এম মাস অফ দ্য গান ইন্টু ইউ। এখানে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, ইন্টু ক্যাপিটাল এম। তাহলে এখান থেকে ভি ইজ ইকাল টু কি আসবে না, ভি ইজ ইকাল টু আসবে তোমার মাইনাস অফ স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা। ঠিক আছে, এরপর আসি স্যার ভিটা কি? ভিটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ বুলেট, ভি হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের না, গুলির বেগ, ভেলোসিটি অফ বুলেট, আর ইউ হচ্ছে বন্দুকের বেগ, ভেলোসিটি অফ গান। ওকে, তো এখান থেকে একটু ভালোভাবে নোটিস করো। আচ্ছা, তার আগে বলি, হ্যাঁ, দেখবে যে বড় বড় যেগুলো রাইফেল হয় তাদের ওয়েট কত হয়? আচ্ছা, 6 কিলো 7 কিলো এত ওয়েট হয়। 6 কিলো 7 কিলো ওয়েট পিঠে নিয়ে যাওয়া মানে ইমাজিন করতে পারছো কত ডেঞ্জার, মানে কি একটা ভারী কাজ। তো এত ওয়েট করার কি কারণ? কম ওয়েট করলেই হতো, প্রবলেমের কি আছে কারণ। তার মেন রিজন হচ্ছে, সেটা ইকুয়েশনের দিকে তাকাও, দেখো মাস আর ভি সেটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/m, তো স্মল এম আর ইউটা লিখছি না, জাস্ট ক্যাপিটাল এমটাকে লিখছি, এম এর সাথে ভি এর রিলেশন আমরা দেখতে চাইছি। তাহলে এই রিলেশন থেকে দেখো, এম এর ভ্যালু যত ইনক্রিজ হবে, এম এর ভ্যালুকে যত বাড়াবে, ভি এর ভ্যালু ততই কমবে। আর ভিটা কি? ভিটা হচ্ছে বন্দুকের পেছনে আসার বেগ।
তাহলে সেটা ততই কমে যাবে। সেই জন্য মাসটাকে অনেক বেশি রাখা হয়। যদি মাসটা কম রাখা হয় তাহলে দেখবে এই সাইডে যে ভেলোসিটি আসছে, মানে এই ধরো আমি চালাচ্ছি বন্দুক, ঠিক আছে, তাহলে সামনের দিকে আমি ফায়ার করছি, আর এই বন্দুকের ধরো মাসটা যে অনেক কম, তাহলে পেছনের দিকে যে ভেলোসিটিতে বন্দুকটা আসবে সেটাতেই মানুষটা ডেড হয়ে যাবে, এত ভেলোসিটিতে চলে আসবে। সেই জন্যই ভেলোসিটিকে অনেক কিন্তু বেশি রাখা হয়, ভেলোসিটি না সরি মাসটাকে অনেক বেশি রাখা হয়, যাতে রিকয়েল ভেলোসিটি মানে বন্দুকের পেছনের দিকে আসার বেগ, সেটাকে বলে রিকয়েল ভেলোসিটি, তার ভ্যালুকে রিডিউস করা যায়। ঠিক আছে, এই হচ্ছে বন্দুকের পেছনে যাওয়া অথবা রিকয়েল অফ এ গান। ঠিক, তাহলে এটাকে একটু ভালোভাবে মাথায় রাখবে। চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে বলের ঘাত। আর দুটো টপিক বাকি আছে। বলের ঘাত কি জিনিস? সেটা সিম্পল জিনিস। ধরো এই অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমি একটা ফোর্স এরকমভাবে অ্যাপ্লাই করছি, এরকমভাবে অ্যাপ্লাই করে ছেড়ে দিলাম। তাহলে একটা সার্টেন টাইম ধরে সার্টেন অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে সার্টেন টাইমের জন্য টি আর ফোর্সের জন্য এফ, এই দুটো কোয়ান্টিটিকে মাল্টিপল করা হলে সেটাকে বলা হচ্ছে ইম্পালস কিংবা বলের ঘাত। সাপোজ এখানে একটা ওয়াল আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়াল। এই ওয়ালে একটা ফোর্সকে একটা বল ধরে এরকম ভাবে যাচ্ছে। তাহলে এই বলটা এখানে ধরো সার্টেন টাইম ধরে টি টাইম ধরে ফোর্স অ্যাপ্লাই করছে ক্যাপিটাল এফ। তাহলে ক্যাপিটাল এফ ইন্টু টি, এটাকে বলা হচ্ছে জে। জে মিনস ইম্পালস, হ্যাঁ, জে কে বলা হচ্ছে ইম্পালস। ঠিক আছে, ওকে। এটাই দেখো লেখা আছে, কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে সেই বলের মান ও বলের ক্রিয়াশীল গুণফলকে, বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। আচ্ছা, এখান থেকে এক্সামে তোমাদের যে কোশ্চেনটা আসে, এই বছরেই এসেছিল, হ্যাঁ, এই বছর না, এর আগে বছর কি এসেছিল দেখে নাও না। জে ইজিক্যাল টু এফ ইন্টু টি লিখা যায়, আবার এফ ইজিক্যাল টু আমরা জানি এম এ ইন্টু টি, তাই না? और এফ এ মিনস কি স্যার না ভি মাইনাস ইউ বাই টি। এগুলো আর ডিসকাস করছি না, অনেকবার ডিসকাস করেছি কিভাবে আসছে, যারা দেখোনি আগের ভিডিওটা দেখবে। ঠিক, ইন্টু টি, তাহলে এইটি ক্যান্সেল আউট, এইটি ক্যান্সেল আউট। তাহলে জে ইজিক্যাল টু আসছে তোমার, আচ্ছা এফ আছে সরি, এটা এম ইন্টু এ হবে, হ্যাঁ, এফ ইজিক্যাল টু এম এ হয় না, তাহলে এম, তাহলে এম ভি মাইনাস এম ইউ। কি জিনিস স্যার? এম ভি মিনস ফাইনাল ভেলোসিটি, ভি মিনস ফাইনাল ভেলোসিটি, আর এম ইন্টু ভি মিনস মোমেন্টাম। তাহলে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, এটাকে বলা হয় চেঞ্জ ইন মোমেন্টাম और ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইম্পালস কিংবা বলের ঘাত। এরপরে যে টার্মটা পড়বো সেটা তোমাদের কনফিউজ হবে, বলের ঘাত আর ঘাত বল। আচ্ছা, এখান থেকে মাথায় রাখবে যেটা ইম্পালস সেটাকে বলা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এখান থেকেই আগে বছর কোশ্চেন এসেছিল যে ভরবেগের পরিবর্তন সমান সামথিং কিছু একটা, চারটা অপশন দিয়ে দেবে, যে বেগ, তারপরে তোমার ইম্পালস, এই চারটা অপশন দিয়ে দেবে, এই ইম্পালসটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, রাইট? ওকে, আচ্ছা এর ইউনিটও দেখে নাও, ইউনিট, হ্যাঁ, এসআই ইউনিট আর সিজিএস ইউনিট। এসআই ইউনিট স্যার কি হবে না, এখানে এফ আছে, এফ মিনস নিউটন, আর টি মিনস টাইম, টাইমের জন্য সেকেন্ড, আর সিজিএস হয়ে যাবে ডাইন সেকেন্ড। ওকে, ঠিক আছে, নেক্সট দেখো ঘাত বল। ঘাত বল স্যার কি জিনিস? ঘাত বল মিনস হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের ফোর্স অ্যাক্ট হচ্ছে একদম সার্টেন টাইমে, সার্টেন টাইম ডিউরেশনে, তুমি স্মল অ্যামাউন্ট অফ টাইমে যে হিউজ অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই হয় সেটাকে বলা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। সেটাই লেখা আছে, একটি বৃহৎ মানের বল খুবই অল্প সময় ধরে ক্রিয়াশীল হলে তাকে ঘাত বল বলা হয়। আচ্ছা, এই যে ঘাত বল না, ঘাত বলটা একটা ফোর্স আর কিছু না। কি বলা হলো? ঘাত বল, ইম্পালসিভ ফোর্স, এটা জাস্ট একটা ফোর্স, আর এটা কিন্তু আলাদা জিনিস। ফোর্স ইন্টু টাইমের মাল্টিপলকে বলা হচ্ছে ইম্পালস। ঠিক আছে,
তাহলে কি বলা হলো, এটা আর কিছুই না, একটা টাইপের ফোর্স। তাহলে এর ইউনিট কি হবে না, এসআই ইউনিট নিউটন হবে, সিজিএস ইউনিট হয়ে যাবে ডাইন। সিম্পল ব্যাপার, যেহেতু এটা হচ্ছে একটা ফোর্স। কিভাবে মাথায় রাখবে না স্যার, ঘাত বল, শেষে বল আছে না, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ফোর্স। আর আগেরটা কিন্তু ফোর্স ছিল না, দুটোর মধ্যে একটু কনফিউশন হও না, একটু ভালোভাবে দেখে নেবে। ওকে, তাহলে থিওরি কমপ্লিট। হ্যাঁ, নিউটনস ল থেকে কোশ্চেন এলে এইগুলো থেকেই আসবে, ভালোভাবে থিওরিটা একবার দেখবে। হ্যাঁ, চলো কোশ্চেন আসে। কোশ্চেনে কি বলা হয়েছে, জাঢ্য বা জড়তার পরিমাপ করা হয় কি দ্বারা, নিজেই পারবে, যদি ক্লাসটা ভালোভাবে করেছো তাহলে নিজেই পারবে। সেটা হচ্ছে, বলো নিজেরা বলো, ভর ভর ভর, ভার করে দাও না, ভর আর ভার আলাদা জিনিস, সেটা হচ্ছে ভর, মাস। ঠিক আছে, নেক্সট, বলের সংজ্ঞা কি বলা হলো, সংজ্ঞা জাস্ট ডেফিনেশন, তাহলে ফার্স্ট ল হবে। যদি বলা হয়ে থাকে এর মান কিংবা ভ্যালু, তাহলে হবে সেকেন্ড ল। আচ্ছা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ইম্পর্টেন্ট কোশ্চেন। কখনোই একটি বস্তুতে ক্রিয়াশীল হয় না, ঠিকই তো বলেছে, একটু আগেই বললাম অ্যাকশন আর রিয়াকশন, এটা অ্যাপ্লাই হওয়ার জন্য দুটো ডিফারেন্ট অবজেক্ট চাই। যেমন এক্সাম্পলটা দিলাম না, অটোর ভিতরে তুমি বসে আছো আর অটোটাকে ঠেলছো, সেখানে অটোটা কি সামনের দিকে যাবে, আর বাবা যাবে না অটোটা সামনের দিকে। তাহলে সেখানে একটাই সিস্টেম, আর একটা সিস্টেম হলে অ্যাকশন রিয়াকশন অ্যাক্ট হয় না, দুটো সিস্টেম চাই। তাহলে তোমাকে অটোর বাইরে আসতে হবে, দেন অটোকে ঠেলতে হবে, তাহলে অটোটা সামনের দিকে যাবে, সেখানে অ্যাকশন রিয়াকশন অ্যাপ্লাই হচ্ছে। আর অ্যাকশন আর রিয়াকশন টোটাল যেটা ফোর্স, তার ভ্যালু কিন্তু জিরো কখনোই হয় না, সেই জন্যই বলা হয় সেগুলো তোমার সাম্যাবস্থা ক্রিয়েট করে না। ঠিক আছে, সেটা মুভ করবে, তাহলে কখনোই একটি বস্তুতে ক্রিয়াশীল হয় না, অপশন এ কারেক্ট। নেক্সট, নেক্সট কি বলা আছে, কোথায় গেল কোশ্চেনটা, হ্যাঁ, 49 গ্রাম ভরের বস্তুতে 1 গ্রাম ওয়েট বল প্রযুক্ত হলে বস্তুটির ত্বরণ, বস্তুটির ত্বরণ কি হবে। আচ্ছা, এখানে একটা ফোর্সের আলাদা তুমি ইউনিট পাবে, যেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। দেখে নাও একটু। হ্যাঁ, তো ফোর্স এর ক্ষেত্রে যেমন এসআই সিজিএস ইউনিট করি, সেরকমভাবে গ্র্যাভিটেশনাল ইউনিট আছে, এসআই আর সিজিএস। তো গ্র্যাভিটেশনাল ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট মহাকর্ষীয় একক। তো এটা কি হয়, এটা একটা হয় কেজি ওয়েট, কেজি ওয়েট, কেজি ওয়েট এরকম লেখা হয়। সো 1 কেজি ওয়েট ইজ ইকাল টু হয় 9.8 নিউটন। ঠিক আছে, আর 1 গ্রাম ওয়েট ইজ ইকাল টু হচ্ছে 980 ডাইন। এই দুটোকে একটু ভালোভাবে মাথায় রাখবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে এসআই আর এটা হচ্ছে সিজিএস। এরপরে কোশ্চেনটাই করো, যে বলেছে যে অ্যাক্সিলারেশন, আমরা ফর্মুলা জানি স্যার, এফ ইজ ইকাল টু এম এ। তো এ ইজ ইকাল টু এফ বাই এম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ, এফ হচ্ছে 1 গ্রাম ওয়েট, আর 1 গ্রাম ওয়েট মিনস 980 ডাইন, 980 ডাইন ডিভাইড বাই এম, এম মিনস 48 গ্রাম। তাহলে এটা 2 দ্বারা ক্যান্সেল আউট হবে, 20, তাহলে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সরি, নেক্সট আসি। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট কি বলা আছে না, একটি বস্তুর উপর বল ক্রিয়া করায় তার বেগ 10 সেকেন্ড সময়ে 16 মিটার পার সেকেন্ড, আচ্ছা 16 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 16 মিটার পার সেকেন্ডে, টুটা হবে না, 20 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি হলো। তাহলে বস্তুর ভর 100 গ্রাম হলে প্রযুক্ত বলের মান কত। না স্যার, ফর্মুলা জানি আমরা, এফ ইজ ইকুয়াল টু এম এ, যেখানে ফোর্স সেখানে এফ ইজ ইকুয়াল টু এম এ, চোখ বন্ধ করে ইউজ করে দেবে, অ্যান্সার চলে আসবে। ঠিক, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম, আচ্ছা 1000 লিখে ফেললাম, যাই হোক 100 গ্রাম, গ্রামটাকে কেজিতে করতে হলে কী করতে হয় না স্যার, 1000 দ্বারা ডিভাইড করতে হবে। অ্যাক্সেলারেশন মিনস ভি মাইনাস ইউ বাই টি, তাহলে 1/10 ইন্টু ভি এর ভ্যালু কত না স্যার 20 মাইনাস 16, আর টি এর ভ্যালু আসছে তোমার 10 সেকেন্ড, 10। তাহলে এখান থেকে আসবে 4/100 নিউটন, তাহলে 0.04 নিউটন।
0.04 নিউটন মিনস অপশন ডি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে কোথায় গেল, বলের ঘাতের একক যে প্রাকৃতিক এককের সাথে অভিন্ন তা হলো, কি লেখা আছে, বলের ঘাত, একটু আগেই বললাম বলের ঘাত, সেটার মানে হচ্ছে তোমার মোমেন্টাম, অ্যাকচুয়ালি চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে মোমেন্টাম মিন্স ভরবেগ, ভরবেগ মিন্স অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিম্পল, যদি মনে থাকে তাহলে ইজিলি করা যাবে। আচ্ছা, নেক্সট নেক্সট কি বলেছে যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে, কিলোমিটার পার আওয়ার হবে, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটি গাড়ি ব্রেক কষে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বন্ধন সৃষ্টি করলে গাড়ি কতক্ষণ পর থামবে, কতক্ষণ পরে থেমে যাবে। আচ্ছা দেখো, এখানে ভেলোসিটি দেওয়া আছে ভি ইজ ইকাল টু, লেখা আছে 36 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে ফার্স্টে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দ্বারা মাল্টিপল করতে হয়। তাহলে 18 দুগুণে 36, তাহলে 10 মিটার পার সেকেন্ড আসছে। এরপর কি বলেছে, এত মন্দন সৃষ্টি করলে, তাহলে মন্দন মিন্স এ ইজ ইকাল টু কি হয়ে যাবে না স্যার, ভি বাই টি। অ্যাকচুয়ালি ভি মাইনাস ইউ বাই টি হয় না, আর মন্দনের জন্য কি হবে দেখে নাও, পুরোটাই করে দিচ্ছে। মন্দন মিন্স ভেলোসিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে ভেলোসিটি আস্তে আস্তে কমে যাবে, তাহলে একটা সময় পরে থেমে যাবে। তাহলে সাপোজ এখানে ভেলোসিটি হচ্ছে ইউ, আর যেখানে থেমে যাচ্ছে সেখানে ভেলোসিটি হচ্ছে 0, আর টি সময়ে যাচ্ছে, তাহলে একটা টার্ম তো 0 আসছে, সেই জন্যই তুমি লিখতেই পারো ডাইরেক্ট ইউ বাই টি। ওকে, তাহলে কি বলা হয়েছে, অ্যাকচুয়ালি ভি বাই টি লেখা যায়, ভি আর ইউ বাই টি একই ব্যাপার, দুটোই ভেলোসিটিকে ডিনোট করে। তাহলে এখানে ভিই লিখি, তাহলে কতক্ষণ পর, টি ইজ ইকাল টু ভি বাই এ, ভি হচ্ছে 10 আর এ হচ্ছে তোমার 2, তাহলে এটা চলে আসবে 5 সেকেন্ড। 5 সেকেন্ড মিনস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাস, অপশন বি, সিম্পল কোশ্চেন হয়েছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। নিউটনস ল অফ মোশন কমপ্লিট, যা তোমাদের থিওরি ছিল সব কমপ্লিট, এর বাইরে আর তোমাদের কিছু নেই। এখান থেকে যদি আসে কোশ্চেন তাহলে এই টপিকগুলো থেকেই আসবে, এটাই তোমাদের সিলেবাস। ঠিক আছে, তো যাই হোক আজকে এখানে থাক, নেক্সট দিন তখন অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করবো।